আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছ থেকে একটু সরাসরি জানতেই চাই যে আজকে আবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি পরিষ্কারভাবে জানান দিয়ে দিলেন এ বছরের মধ্যেই তিনি তার নিজ দেশে মানে বাংলাদেশের মাটিতে ফিরবেন। তার মানে এটা কি তার সিদ্ধান্তটি চূড়ান্ত ভাবেই জানান দিলেন বলা যায় কিনা? যে সাক্ষাৎকারে উনি এটা বলেছেন, ওই সাক্ষাৎকারটা মানে ব্যবস্থাপনা পুরোটা আমারই করা। অর্থাৎ এনডিটিভির যে ভদ্রমহিলা সাক্ষাৎকারটা ওনার নিয়েছেন, নেহা চন্দ্র, আমার ছোট বোনেরই মতো, আমার অনেক দিনের আগে ইন্ডিয়া টুডে ছিল, নতুন এনডিটিভি দেখছে। তো আমাকে বলে যে দাদা থোড়া ইন্তজাম কর দিয়েছে। তো যাই হোক, পুরো ব্যাপারটা যারা এইসব ব্যবস্থাপনার সাথে যুক্ত শেখ হাসিনা, এখানে দুটো তিনটে জিনিস আমি আপনাকে করবো, কারণ কোয়েশ্চেন গুলি আপনি যদি দেখে থাকেন খুব শার্প কোয়েশ্চেন ছিল এবং ডেফিনেট। সেখানে উনি তো বলেইছেন যে আমি ফিরবো, আমার জনগণের উপর আস্থা আছে, আমার দলের উপর আস্থা আছে। আওয়ামী লীগ ইজ নট এ পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ইজ এ ফোর্স, মানে আওয়ামী লীগ একটা ব্যাপার, সব ঠিক আছে। তারপরে দেখবেন নেহা একটা প্রশ্ন করেছে তাকে শেষের দিকে, যে কিছু লোক বলছে যে তোমার সাথে বর্তমান বাংলাদেশ সরকারের যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে এবং আলাপ আলোচনা চলছে, তাদেরও কিছু শর্ত আছে, তোমারও বক্তব্য আছে। তো এই ধরনের কিছু ফলশ্রুতি কি আপনার এই দেশে ফেরার ব্যাপারটা সুনিশ্চিত হয়েছে? তো উনি বলেছেন না, আমি কারোর সাথে কোনো এই ধরনের রফা করে, এক কথায় রফা করে আমি দেশে ফিরছি না। আমি দেশে ফিরছি, আমার জনগণের উপর পূর্ণ আস্থা আছে, আমার দলীয় সমর্থক এবং দলের উপর, দলের সংগঠনের উপর চূড়ান্ত আস্থা আছে। উনি এই কোন রফা মানে ব্যাকডোর কোন রকম কথাবার্তা, কোন অন্য দূত টুত মারফত, এই ব্যাপারটা পুরোপুরি উনি খারিজ করে দিয়েছে। ইন্টারেস্টিং। তো তাহলে বলতে হবে যে উনি দেশে ফেরার কথা যদি উনি সিদ্ধান্ত নিয়েই ফেলে থাকেন, এবং এই ব্যাপারে ওনাকে যারা ভারতে রেখেছে 2 বছর ধরে, ভারত সরকারের মানে কর্তা ব্যক্তিরা, তাদের কিন্তু তাদের কিছু লোকজন, যেমন অজিত ডোভাল, আমি খুব ভালো করে চিনি, আমি ওনার সাথে কিছুদিন আগেও মানে ওনার লোকজন যেটা বলেছে যে बहन जी जब तक सुरक्षित नहीं तब तक हम लोग उनको वापस नहीं भेजना चाहते। মানে যতক্ষণ শেখ হাসিনাকে বহিনজি বলে সবাই, তো বলে যে ওনাকে উনি যতক্ষণ ওনার নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত না হচ্ছে, আমরা ওনাকে ফেরত পাঠাতে চাই না। এবং জয়শঙ্কর আপনি দেখেছেন বলেই দিয়েছিল, শি উইল স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ শি ওয়ান্টস টু। এখন তার মানে ফেরত যাওয়ার সিদ্ধান্তটা একান্তভাবেই শেখ হাসিনার, কারণ যে কোনো কারণেই হোক ভারতের নিরাপত্তা সাথে জড়িত যেসব এজেন্সিরা, তাদের অনেক কর্তা ব্যক্তিরাই আমায় বলছেন তাদের একটা তীব্র সন্দেহ আছে যে শেখ হাসিনাকে সুযোগ পেলে পাকিস্তানের আইএসআই ওনাকে খুন করবে, ওরকম একটা পরিকল্পনা ওদের আছে। এটা পাকিস্তানের দীর্ঘদিনের একটা ব্যাপার, বঙ্গবন্ধু পরিবারের উপর আক্রোশের থেকে যে 75-এ যে কাজটা আনফিনিশড সেটা করতে হবে ইত্যাদি। এবং এটা হয়তো ওই অগাস্ট মাসেও 2024-এর পরিকল্পনা ছিল, সুবিধা হয়নি কারণ ওনাকে বার করে আনতে লোকজন সক্ষম হয়েছিল। উনি দেশ ছেড়ে এসছেন, এটা মানে অনেক লম্বা কাহিনী, কিন্তু এইটুকু শুধু আপনাকে বলতে পারি যে ওনার দেশ ছাড়ার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা সাথে জড়িত যেসব লোকজন, তাদের একটা বড় ভূমিকা ছিল, বিশেষ করে অজিত বলে। তো যাই হোক, মোট কথা যেটা আমি বলতে চাইছি যে আমাদের লোকজন এখনো যখন তাদের একটা তীব্র সন্দেহ আছে যে উনি ফিরে গেলে ওনার নিরাপত্তা কতটা সুনিশ্চিত, ভারতেও ওনার মানে ওনাকে মানে পাহারা দেওয়ার যে ব্যাপারটা, এটা সাংঘাতিক, মানে সিকিউরিটির ব্যাপারে খুবই কড়াকড়ি। এমনকি যে কুক ওনার আছে তারও মানে পুরা সিকিউরিটি ভেটিং করে তারপরে তাকে, মানে অনেক ব্যাপার, কারণ কুক তো একটা সেন্সিটিভ ব্যাপার না। আপনাকে আমি যদি কিছু একটা করে ফেলতে চাই,
তো সহজতম পথ হচ্ছে আপনার কুককে একটু ফিট করে আপনার জি। আপনার খাবারে কি পানিতে একটু আমি বীজ টিজ দিয়ে দিলাম। তো যাই হোক, মানে এক মোদ্দা কথা যেটা, যে ভারতের নিরাপত্তা এজেন্সি গুলো এবং অজিত ডোভালের মতো লোকজন, এদের একটা তীব্র সন্দেহ আছে যে শেখ হাসিনার নিরাপত্তা ভারতেও মানে তারা খুব জোরদার করে, আর বাংলাদেশে গেলে সেটা কতটা সুনিশ্চিত করা সম্ভব হবে। তাহলে কি ভারতীয়দের সাথে এই সরকারের লোকজন, সত্যি কথা বলতে আমি আপনাকে বলতে পারি যে আমাদের যারা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভাল বা আমাদের আর্মি চিফ, মানে আমাদের যারা সিকিউরিটি জি। সেট আপের সিনিয়র লোকজন, তারা কিন্তু ওয়াকার সাহেবকে একদম বিশ্বাস করে। হ্যাঁ, মুখে যাই বলুক, হয়তো ইউর এক্সেলেন্সি বলবে, সামনাসামনি দেখা হলে যা হয় আর কি, মানে সৌজন্য বলে, কিন্তু দে ডোন্ট ট্রাস্ট মিস্টার ওয়াকার। কেন? তাদের একটা ধারণা যে শেখ হাসিনাকে ডোবানোর পেছনে, শেখ হাসিনা সরকার পতনের পেছনে ওয়াকারের একটা বিরাট বড় ভূমিকা ছিল। একদম ডে ওয়ান থেকে এই ব্যাপারটা আমাদের লোকজনের একটা ধারণা আছে। তাই জন্য তারা ওয়াকারের ভরসায় ওনাকে দেশে ফেরাবে। আর উনি তো একটা গন্ডগোল করে রেখেছে, যে বিচারটা হলো, বিচার নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে, ওনারও আছে, আমাদেরও আছে, যে বিচার প্রক্রিয়া কতটা ঠিকঠাক হয়েছে সেই নিয়ে। কিন্তু যে এবারে বিচার হয়েছে এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ডেথ পেনাল্টি। হ্যাঁ। উনি টেকনিক্যালি, যদি আপনি মারুফ ভাই আইনের দিক থেকে দেখেন, উনি তো অ্যাপিলও করেননি এটার এগেইনস্টে। না। বিচারের এগেইনস্টে অ্যাপিল করেন। তো আজকে উনি দেশে ফিরলে অ্যাপিল করার সুযোগ উনি পাবেন, সেই সময় পার হয়ে গেছে। সেই সুযোগ তারেক রহমান সরকার ওনাকে দেবে এবং উনি অ্যাপিল করে নিরাপদে কোথাও একটা থাকবেন। এটা কেন জানি আমার মানে এটা বিশ্বাস করতে একটু অসুবিধা হয়। আমি যতটুকু বাংলাদেশের হাল হকিকত বিশেষ করে এখনকার অবস্থা বুঝি, তো তাহলে বলতে হবে যে উনি এইসব মাথায় নিয়েও যদি দেশে ফেরেন, এটা একটা ডেসপারেট মুভ, অনেকটা বলতে পারেন সুইসাইডাল মুভ। আর আরেকটা অ্যাঙ্গেল অনেকেই আমাকে বলছে, ওনার দলের লোকজন, দেশে ভেতরে অনেক তৃণমূল স্তরের যেসব আওয়ামী লীগ কর্মীদের সাথে আমার কথা হয়েছে, তারা নিজেরাও খুব বিপদে আছে। আপনি জানেন গত কয়েকদিন এই যে ফাউন্ডেশন ডে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবসের দিন কি পরিমাণ ছেলে পেলে মারা গেল, তুরাগ নদীতে কত লাশ ভাসছে, হ্যাঁ, নোয়াখালীতে কি হয়েছে, আপনি সবই খবর রাখেন, বাংলাদেশের মানুষ সেটা জানে। এরকম একটা পরিস্থিতিতে উনি দেশে ফিরবেন, একটা কথা ঠিক যে উনি গত মানে শেখ হাসিনার মূল মানে নেত্রী হিসেবে শক্তিটা কোথায়? দুটো। এক হচ্ছে উনি অসীম সাহসী মানুষ, কেন উনি যে অবস্থায় দেশে ফিরেছিলেন 8-এর দশকে, ওনার জি। পুরো ফ্যামিলি যেখানে শেষ করে দিয়েছে, এটা অন্য 10টা মহিলা, তখন অব্দি তো উনি গৃহবধূ, তাই না মারুফ ভাই? জি। একেবারেই গৃহবধূ। তো সেই অবস্থায় উনি সাহস করে দেশে ফিরেছিলেন, না আমি দেখে নেব। হ্যাঁ, আর ইন্দিরা গান্ধী তখন জীবিত ছিল, উনি যখন দেশে ফিরেন, ইন্দিরা গান্ধী পরিষ্কারই, ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে এসছেন, নির্বাচন হেরেছেন কিন্তু আবার নির্বাচন জিতে 80 সালে ফিরে এসছেন। সেই সময় আমি যতটুকু শুনি যে বাংলাদেশের তদানীন্তন সামরিক কর্তা ব্যক্তিদের পরিষ্কার ইন্দিরা গান্ধী বলছেন, বচ্চি যা রা হ্যায়, আগার কুছ হো গিয়া আপকো জিম্মেদার মারেঙ্গে। ইন্দিরা গান্ধীর যাই হোক একটা ব্যাপার তো ছিল, যে ইন্দিরা গান্ধী যদি এই হুমকি দিয়ে থাকে যে মেয়েকে ফেরত পাঠাচ্ছি, কারণ ওকে বাচ্চি বলতো, তো মেয়েকে ফেরত পাঠাচ্ছি, কিছু যদি ওর হয় তোমাদের, আমি বুঝে নেবো এক কথায়, মানে খবর আছে। হ্যাঁ। একটা খবর আছে, মানে বা আমরা যেটা কুমিল্লার ভাষা বলি ভেজাল আছে ভাইয়া, বুঝছো তো। এখন এর পরিপ্রেক্ষিতে তারপরে উনি দীর্ঘদিন মাঠে চষে সারা বাংলাদেশ রাজনীতি করেছেন। এক হচ্ছে ওনার অসীম সাহস, 2 নম্বর হচ্ছে যে উনি এই যে চষে বাংলাদেশ বেরিয়েছে, উনি বাংলাদেশের আনাজ কানাজ চেনেন, বাংলাদেশের ভূগোল, মানে উনি একেবারে ওনার নখদর্পণে। আমি এটা জানি কেন, আমার ছোট বোন, খুবই আমার সাদরের ছোট বোন তারানা হালিম, কিছুদিন আগে আমাকে বলছিল, এমনি কথা হচ্ছে যে আরে দাদা, আপার মতো বাংলাদেশের ভূগোল কেউ জানে না। কেন? আমি টাঙ্গাইলের মেয়ে, আমি টাঙ্গাইলে রাজনীতি করি, টাঙ্গাইল নির্বাচন। তো আমি কি একটা বললো যে কোন ছিল ওই গ্রাম, ওই এটা অমুক জায়গা, তো আপারে কি বলছে, না না তুই এটা ভুল করতেছস, এটা অমুক না, এটা তমুক জায়গায়। পরে দেখা গেল ওইটা আপা যেটা বলছে এটাই ঠিক।
তো সে ওই জায়গায় রাজনীতি করে, সেই জায়গার মেয়ে, তার থেকে আপা বেশি জানে। মানে কি পরিমাণ আপা বেশি, মানে সারা বাংলাদেশ ঘুরেছে, এটা আমার জানা। এই জনসংযোগটা ওনার খানিকটা বেশ কিছুদিন সরকারে থাকার ফলে, এবং ওনার আশেপাশে কিছু অত্যন্ত বদমাইশ লোকজন জায়গা করে নিয়েছিল, যারা ওনার পতনের পেছনে যাদের একটা ভূমিকা আছে বলে আমি মনে করি, এই দরবেশ টরবেশ এই ধরনের লোকজন। এবং এই কোভিড এর সুযোগ নিয়ে ওনার সাথে এই যে তৃণমূল স্তরের যে যোগাযোগটা আওয়ামী লীগের, এটা নষ্ট হয়ে গেছিল। এটা গত 2 বছরে কিন্তু মারুফ ভাই আমি এটা জানি যে উনি দিল্লিতে বসে থেকে এইটা আবার নতুন করে আজকাল আধুনিক প্রযুক্তি, আপনার এই টেলিগ্রাম গ্রুপে উনি সবার সাথে, হ্যাঁ, এই সব থাকার ফলে একটা ব্যাপক মানে যোগাযোগ, সংযোগ, যোগাযোগ তৃণমূল স্তরে আওয়ামী লীগের কর্মী নেতাদের সাথে উনি এটা স্থাপন করেছেন। এখানে যারা আছে, ভারতে আছে কি অন্য জায়গায়, তাদের সাথে তো যোগাযোগ আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যারা গ্রাসরুট লেভেলের কাডার, এদের সাথে ওনার যোগাযোগ হয়েছে, যারা এখনো আওয়ামী লীগ বলতে মানে জান প্রাণ দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত। এবং অনেকে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে, জেলে গেছে। আমি তো জানি আমার আরেক ছোট বোন আছে আওয়ামী লীগের, ও মহিলা লীগের কুমিল্লার, দক্ষিণ কুমিল্লা, জেল টেল খেটে 5-6 মাস জেল খেটে সম্প্রতি জেল থেকে বেরিয়েছে, মুখে ঘা হয়ে গেছে, অনেক সমস্যা। এদের মধ্যে একটা ব্যাপার আছে, শেখ হাসিনা আসলে আমাকে কেউ আটকাইতে পারবো না, তাইলে বুঝছে নেবো যে সরকারে থাক যাই থাক। মানে মানে আজও এরকম আমি জানি, নাটোরের কিছু লোকজন কথা হচ্ছিল, তো বলছে যে আরে গাড়ি ঘোড়া বন্ধ করে দিব সরকার, তারপরে আমরা হাইটটা ঢাকায় যাবো, সিরাগুড় এখন থেকে রেখে দিতেছি, ওই সিরাগুড় বগলে লয়ে ওই সিরাগুড় খাইতে খাইতে হাইটটা যাবো। মানে বাঙালি তো বুঝতে পারেন, বিশেষ করে পূর্ব বাংলার মানুষ, হ্যাঁ, আমি নিজেও ওই মূলের লোক, এই আবেগ একবার উঠলে একবার শাল আর বুঝছে নেবো, তাই এটা কোন জায়গায় গিয়ে ঠেকবে, হয় আমি আসি নাহলে তুমি আসো। মানে এইটা করে তো দেশটা স্বাধীন হয়ে গেল। টিক্কা খান বলছিল আরে বাঙালি লোক ডরপোক হ্যাঁ, 2-3 লাখ মার তো ঠান্ডা হয়ে যায়, আর 30 লাখ মারছে কিন্তু দেশটাও গেছে তাদের হাত থেকে। বাঙালি তো এই জায়গায় চলে যেতে পারে, ঠিক আছে ভারতের সেনাবাহিনী পরে ঢুকছে, কিন্তু সেটা তো ডিসেম্বর মাসে, তার আগে তো 8 মাস বাঙালি ছেলেরা রক্ত দিছে, এবং কম তো না, প্রচুর। যে পরিমাণ লোক মারা গেছে এই 8 মাসে, সারা ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে এত লোক তো মারা যায় নাই, কাছাকাছিও না, আমি এটা মানে জোর গলায় বলতে হয়। এর জন্য বাঙালির আবেগ, বিশেষ করে পূর্ব বাংলার মানুষের এই আবেগ, এবং মাথা গরম হইলে কোন জায়গায় যেতে পারতে একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে আসে। কারণ আমি বাংলাদেশে প্রচুর লোকজনকে চিনি, এবং শুধুমাত্র যে রাজপুরুষরা তা তো না, যে সাংবাদিকতা করলাম এই মন্ত্রী ওই মন্ত্রী, এই সেক্রেটারি ওই সেক্রেটারি, তা তো না, একদম তৃণমূল স্তর। এবারে ধরেন আমি ঢাকায় থাকতে যে কয়েকজন রিক্সাওয়ালার রিক্সা চড়তাম, তাদের বাড়িতে দাওয়াত দিছে, ওই বস্তিতে গিয়ে মাটিতে বসে তাদের বাড়িতে ওই জুম্মার দিন সকালবেলা কাজে যায় না, তখন দাওয়াত দিছে, গিয়ে খাইছি। তা আমার তো এই লেভেলের যোগাযোগ বাংলাদেশে কি আমি অমুক, আমার যেখানে কাজ করতাম ক্যান্টিনের ম্যানেজার আপা, আমি আপা বলে ডাকতাম, সে আমাকে বাপ বলতো, মানে এরকম সম্পর্ক। তার মেয়েটেরা আমাকে, মানে আমার ভাগ্নি বলি তাদের, তারা আমাকে মামা বলে, মানে এই টাইপের। এবং এরা একেবারেই এতিম মানুষ। এদের মধ্যে কিন্তু এক সময় ছাত্রলীগের পোলা বানায় চান্দা তোলে, অমুক তোলে, বুঝছো মামা এই সেই। এখন এরা বলে যে মামা আগেই ভালো আসিলাম। কেন কেন এরকম কথা কস কেন? আগে ভালো আসিলাম এই জন্য কইতেছে যে আগে ছাত্রলীগের পোলাবা নাই তো, আমরা ব্যাংক থেকে লোন টোন নিয়ে, সেই লোন না ব্যবস্থা আমি করছিলাম, আমার প্রচুর চেনা জানা ছিল, তো লোন টোন যে করে দিয়েছিল, তো দোকান টোকান করছিলাম, ছাত্রলীগের পোলাবান মাসে একবার আইতো, আপা ব্যবসা তো ভালোই চলছে, এইসব বলে একটু আকার ইঙ্গিতে বুঝাইতাম, 400-500 টাকা চাঁদা দিতাম, একটু কফির মেশিন থেকে কফি বানায়, আরে কফির মেশিন তো, কফিটা তো খুব ভালো হয়েছে, এই 400 টাকা নিয়ে তারা চলে যেত। আবার আমাদের একটু দেখেন এই এদুরি। এরপরে তো ইউনুস মিয়া আসলো, তারপরে তো এইখানে এমন লুটপাট, আমাদের দোকান লুট হয়ে গেল 2 লাখ টাকার মাল। তো 2 লাখ টাকার মাল লুট এসে আমরা এতিম মানুষ, আমরা কই থেকে পাবো? তো এই দেশ শেখের বেটি ছাড়া চলবে না, এই এদের কথা, এদের মুখের কথা, এটা আমার কথা। এই দেশ শেখের বেটি ছাড়া চলবে না, এইসব হারমাতের দেশ, লুটপাট, রাহাজানি, মহিলা তুলে নিয়ে যাওয়া দিন দুপুরে। এই তো আপনি দেখছেন হয়তো, হ্যাঁ, ওই কক্সবাজারের একটা ভিডিও, এই যুব দলের ছেলেবেলে স্কুল ছাত্রীকে তুলে
একে মার্ডার করছে, ওকে মার্ডার করছে, এটা প্রতিহিংসাটা জানি। ইউনূস সাহেব আওয়ামী লীগের টুর্নীতি আমি অস্বীকার করি না, কিন্তু ইউনূস সাহেব যেই লেভেলের দুর্নীতিটাকে নিয়ে গেছে, একেবারে স্টেট অফ আর্ট করাপশন, আমি বলতেছি। হ্যাঁ, জি আপনিও জানেন, আপনিও বিদেশে থাকেন, আমরাও জানি, এত বছর সাহেবের চাকরি হয়েছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কথা আছে। এইটা তো ইউনূস সাহেব মানে তুলে দিছে। হ্যাঁ, যে উনি নিজে দেশের ক্ষমতায় থাইকে কিভাবে মানে নিজের কর মকুব করছেন, মানে শয়ে শয়ে কোটি টাকা, সেখান থেকে টাকা পয়সা নয় ছয়, মানে এগুলি লাইসেন্স বাইর করা, এই করা, মনোপলি বিজনেস করবেন উনি, এটা বাইর করছেন। হ্যাঁ, গ্রামীণ ওয়ালেট, দিস দ্যাট, এগুলি বাংলাদেশের মানুষ এখন সব জানে। এবং এখন এরাই বলে যে ইউনূস দেশটা শেষ করে দিয়ে গেছে, শেখের বেটি স্যার এই দেশ চলবে। আমার এই জায়গায় আমি একটু আপনাকে যদি আপনার কাছ থেকে আপনি যে বিবরণগুলো আপনি দিলেন, এইটা মধ্যে থেকে যে আসলে শেখ হাসিনার প্রতি মানুষের যে আবেগ, ইমোশনটা তৈরি হয়েছে, বা যেটা সত্য ছিল সেটা যে আবার নতুন করে তিনি নিজেই জাগিয়ে তুলতে সক্ষম হয়েছেন, সেটাকে কাজে লাগে, সেটাই মূলত তার ভরসা। সেটা তিনি ইন্টারভিউর মধ্যে বলেছেন যে জনগণই আমার মূল ভরসা। তবে এই কয়েকদিন আগেও তিনি বলেছিলেন যে এই বছরের মধ্যে ফিরবেন, সেই কথাবার্তা নিয়ে একটু আলোচনা চলছিল প্রথম আলোতে, আর্টিকেলের মধ্যেই ছাপিয়ে দিলের মধ্যে, যে শেখ হাসিনার এই মুহূর্তে দেশে ফেরা আকাশ কুসুম কল্পনা। তো মহিউদ্দিন আহমেদ লিখেছে, এই কথাটাই লিখেছে। তো আজকে যখন শেখ হাসিনা আবার কনফার্ম করলেন যে যা হয় হবে, এই বছরের মধ্যেই ফিরছি, তার মানে এইটার সঙ্গে নিরাপত্তার ইস্যুগুলো সেটি হয়তো ভারত দেখবে বা কিছু একটা, বা ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের নিশ্চয়ই কিছু একটা, তার মানে কিন্তু ওনার মানসিক জায়গা থেকে উনি চূড়ান্ত করে ফেললেন যে এই বছরেই ফিরবে, এমনটাই কিনা? আমি যতটুকু ওনাকে চিনি, বুঝি, বা মানে করি, অ্যাসেসমেন্ট আমার যেটা, যে ওনার ধারণা যে আমি এখানে বসে থেকে দলের কোনো লাভ হইতেছে না, এবং এই ব্যান তুলতেছে না, এবং আমার ছেলেপেলেরা নিহত হচ্ছে, হাজার হাজার কর্মী নেতারা জেলে। এই গণেশ যদি উল্টাইতে হয়, পাশা যদি ঘুরাইতে হয়, খেলাটা যদি ঘুরাইতে হয়, তাহলে ব্যাপক আন্দোলন। এখন এটা তো মারুফ ভাই আপনিও জানেন, আমরাও জানি, কে একজন বাংলাদেশে গবেষণা কোন এক সাহেবের লেখা, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ডেভিড লুইস না কে, মানে আওয়ামী লীগ ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস পার্টি ওয়েন ইট হিটস দ্য স্ট্রিটস। হ্যাঁ, মানে দক্ষিণ এশিয়া, এটা ঐতিহাসিক ভাবেই সত্য, এটা বলাই। এখন এই জায়গাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা হয়তো ভাবতেছে যে যা হয় হবে, আল্লাহ ভরসা যেটা বলে বাংলাদেশের মানুষ, যা হয় আমি নামুম, তারপরে আমি বাঁচে থাকি মরি, যা হয়, মানে একটা শেষ লড়াই আমি দেখতে চাই। ওনার বোধহয় এরকম একটা, এবং উনি এই যত কথা বলেন না, ব্যাপক, মানে 64টা জেলায়, মানে জেলা স্তরের নেতা, এমনকি ইউনিয়ন পরিষদ স্তরের নেতাদের সাথে উনি 2 বছরে এই টেলিগ্রাম গ্রুপ, অমুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এত ডিটেইলে মানে উনি জনসংযোগটা করছেন, যেটা উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওনার আশেপাশে এই ককাস তৈরি হয়েছিল, এবং এরাই তো ওনাকে বিট্রে করছে, এই দরবেশ, আনিসুল হক, এই যে আরো কিছু ওনার 2-1 মন্ত্রী, মানে দরবেশ গম, এরা আমেরিকার হয়ে কাজ করছে, এরা খালি ওনাকে বলছে তুই